এদিকে বিপদে পড়ে বিএনপি অবাক করা সিদ্ধান্ত নেয় হাসিনা ও আওয়ামী লীগের সাথে এক হয়ে। দেশের পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়াবে, কি বা হবে দেশের সাধারণ জনগণের? বিএনপি দেশি এবং বিদেশি যে চক্রান্ত, সেই চক্রান্তের কবলে পড়ে আবারও দুর্দশার মধ্যে পড়তে যাচ্ছে। ক্যাম্পেইন তারা তৈরি করছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এই যে প্রতিবেদন, এটা কারা করছে, যে এর পেছনে কাজ করছেন। তাহলে এই যদি ঘটনা হয় তাহলে কি এই বিএনপি জাতীয় পার্টির মতো অবস্থা হবে? বিএনপির অবস্থা কি ধীরে ধীরে জাতীয় পার্টির মতো যাচ্ছে? ইউনূসের নাগরিক শক্তিকে মাথাচাড়া দিয়ে বিএনপির কোনো জায়গা দখল করে নিচ্ছে, সেই জায়গাটি এখন দেখার বিষয়। বর্তমানে বাংলাদেশে যে একটা ট্রেন্ড চলছে, মানে যা কিছুই ঘটে সেটার পিছনে লিগ অটোমেটিক কানেক্ট হয়ে যায়। আপনি দেখবেন যে গতকালকে আমরা দেখলাম, আমি কালকে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম শেখ হাসিনার মুখ খোলা মানে ব্যাপারটা কিন্তু ইন্টারনাল পলিটিক্স এর পার্ট থাকে না। এই পুরো বিষয়টা কিন্তু আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিলেন শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে চলে গেছেন প্রায় 4 মাসের কাছাকাছি। সরকার পতনের পর প্রথম দিকে বাংলাদেশ আওয়ামী লীগ একদম টোটালি নাই হয়ে গেছিল বা গায়েব হয়ে গেছিল, মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সব জায়গাতে। তারপর হঠাৎ আস্তে আস্তে বিভিন্ন ইস্যুতে প্রতিনিয়ত বিএনপি নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এখন যে সিদ্ধান্তটি নিয়েছে এইটা দেখে আওয়ামী লীগ সহ শেখ হাসিনাও খুশিতে আত্মহারা। গাইস, কি হতে যাচ্ছে আমাদের দেশের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ এক হয়ে? আপনারা সব কিছুই দেখতে পারবেন এই সব বিষয় নিয়ে। বিএনপি যা যা সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তগুলো শুনে কেন সবাই অবাক হয়ে গিয়েছে। ডক্টর ইউনূসও কিন্তু এইসব শুনে অবাক হন এবং তিনিও অনেক কথা বলেন। আপনাদেরকে সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমার আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বিএনপি যা যা বলতেছে এবং এইসব বিষয় নিয়ে সবাই কি বলতেছে, অনেকে কিন্তু আলোচনাও করতেছে আবার সমালোচনা করতেছে এইসব বিষয় নিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওর শেষে আপনাদের মন্তব্য করবেন। এর আগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। এই যে এইগুলা দেখেন, বিশ্বের একাধিক প্রভাবশালী দেশের নজরে চলে আসে। শেখ হাসিনা হয়তো ঠিক এটাই চাইছিলেন। আর শেখ হাসিনার এ ধরনের স্টেটমেন্টের পর ব্রিটেনের পার্লামেন্ট কিন্তু কার্যত উত্তাল হয়ে গেল, যার ফলে ব্রিটেন সরকার সরাসরিভাবে বাংলাদেশের এই সংখ্যালঘু অত্যাচার এবং মোহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন তুললেন। কালকে ভারতের পার্লামেন্টও কিন্তু এই একাধিক বিষয়ে কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছিল। বিএনপি দেশি এবং বিদেশি যে চক্রান্ত, সেই চক্রান্তের কবলে পড়ে আবারও দুর্দশার মধ্যে পড়তে যাচ্ছে। এই দলটির যে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অতীতের যে কোনো সময়ের চাইতে এটি এখন বেড়ে গেছে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় রাজনীতিতে গত সেই 5-6 বছর ধরে একচেটিয়াভাবে জনাব তারেক রহমান সাহেব যেভাবে সিদ্ধান্ত নিতেন এবং দলের সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যেভাবে অবলীলায় তার সকল সিদ্ধান্ত মেনে নিতেন, এবং তরুণ তুর্কিরা যারা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ঘনিষ্ঠ, তাদের যে একটা যাকে বলা হয় দাপট ছিল, ঠিক বেগম জিয়ার মুক্তির পর, তার মুভমেন্ট বেড়ে যাওয়ার পর এবং তিনি বিদেশে যাচ্ছেন, তারপর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, এই জিনিসগুলোতে দলের যারা প্রবীণ, সেই প্রবীণ যারা লোকজন, তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস, এক ধরনের উচ্ছলতা দেখা যাচ্ছে, যা কিনা বলতে গেলে দলের তরুণ তুর্কিদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বটিকে কিছুটা হলেও ভারসাম্যহীন করে ফেলেছে। দ্বিতীয়ত, বাংলাদেশের যে রাজনৈতিক এই মুহূর্তে যারা হর্তাকর্তা, সেটা ডক্টর ইউনূস বলেন, সেনা প্রধান বলেন, কিংবা অন্য সিভিল সোসাইটির যে সমস্ত লোকজন বলেন, তারা মোরাললেস সবাই এই দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক রাখতে, তাদের সঙ্গে নেগোসিয়েশন করতে এবং তাদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ফলে যারা দীর্ঘদিন ধরে, সেই গত 5-6 বছর ধরে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, বিএনপির কাণ্ডারি কিংবা বিএনপির একমাত্র অবিসংবাদিত নেতা হিসাবে যেভাবে লাইমলাইট এবং হাইলাইটে তাকে আনা হয়েছিল, সেই জায়গাটি বেগম জিয়ার উপস্থিতির কারণে কেমন যেন এলোমেলো হয়ে গেছে। দ্বিতীয়ত হলো যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর অনেকেই আশা করেছিলেন জনাব তারেক রহমান এখানে আসবেন, বীরত্বের সঙ্গে তিনি মোকাবেলা করবেন এবং তার মা যেভাবে সাহস এবং শক্তি দেখিয়েছেন,
তিনিও ঠিক সেম জিনিসগুলো দেখাবেন। কিন্তু সেটি তিনি কেন করেননি, কেন আসেননি, এই বিষয়গুলো নিয়ে বহুজনে বহু প্রশ্ন। কিন্তু যেহেতু অনেকে ধরেই নিয়েছেন যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবেন এবং বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব যে কোনো ফর্মে থাকুক না কেন তিনি প্রধানমন্ত্রী হবেন অথবা ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হবেন। এই জন্য তাকে নিয়ে, তার দলকে নিয়ে কথা বলার আগে প্রায় সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা তওবা আস্তাগফিরুল্লাহ বা অনেকে ওযু গোসল করে নিজেকে সংযত করেন, পবিত্র করেন, যেন কোনো অবস্থাতেই এই ক্ষমতাধর ব্যক্তি বা এই ক্ষমতাধর দল সম্পর্কে তার জবান থেকে একটা উফ শব্দ বের না হয়ে যায়। তো এর ফলে কি হলো, এই দল নিয়ে কেউ আলোচনা করছেন না। জামাত নিয়ে আলোচনা করছেন, অনেকে জামাতের সমালোচনা করছে, কিন্তু বিএনপিকে নিয়ে গত 3 মাসে আমাদের দেশের কেউ, একেবারে কট্টরপন্থী আওয়ামী লীগ যারা আছেন তারাও কিন্তু কোনো কথাবার্তা বলছেন না। আর এই কথাবার্তা না বলার কারণে কি হলো, এই দলের অনেকগুলো সমস্যা লোকচক্ষুর অন্তরালে এই দলকেই গ্রাস করে ফেলেছে। এই দলের এমন অনেকগুলো সম্ভাবনা, সেটি দেশে এবং দেশের বাইরে এরকম বহুমুখী চক্রান্তের কবলে পড়েছে। কেউ কোনো কিছু বলছি না, কিন্তু পরিস্থিতি এমন হলো, যেমন ধরুন আমরা ছোটকালে একটা গল্প পড়েছিলাম, অনেক হাসতাম এই গল্পটা পড়ে। তো পাশাপাশি দুজন লোকের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে। এখন একজন মোটা বুদ্ধির আর একজন চিকন বুদ্ধির। তো মোটা বুদ্ধির যে লোক, তার সাথে চিকন বুদ্ধির যে লোক, তিনি পারবেন না শক্তিতে, অর্থে। তো তিনি তার সঙ্গে হম্বিতম্বি না করতে পারেন। তিনি তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য তিনি তার যে সম্ভাবনাময়, সবচেয়ে সম্ভাবনাময় তার একটা শস্যক্ষেত্র ছিল। তো গভীর রাতে তিনি সেই শস্যক্ষেত্রে অনেকগুলো চিনি তিনি বিছিয়ে দিলেন বা ছিটিয়ে দিলেন। ফলে কি হলো, কোটি কোটি পিঁপড়া কোত্থেকে এসে সে চিনি খেতে গিয়ে শস্যের যে গোড়া সেটা কেটে দিল এবং পুরো শস্যক্ষেত্রটা শেষ হয়ে গেল। ফলে চিকন মোটা বুদ্ধির যে লোকটি যখন সে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়লো, অমনি তারা সেই আগের মতো দাপট রইল না। এখন বিএনপির যে ক্ষমতা, বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপির যে সম্ভাবনা, এটিকে সরাসরি যারা এই মুহূর্তে মোকাবেলা করতে পারছেন না, তারা এমন কিছু করছেন লক্ষ্যে অলক্ষ্যে, যেন বিএনপির সঙ্গে তাদের সরাসরি ক্ল্যাশ এবং কন্ট্রাডিকশন না হয়। তো এই কাজগুলো ভারত করছে, এই কাজগুলো আমেরিকা করছে, এই কাজগুলো ইউরোপীয় ইউনিয়ন করছে, এই কাজগুলো আওয়ামী লীগ করছে, এই কাজগুলো বাংলাদেশে অপর যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, বড় বড় রাজনৈতিক দল, এমনকি একেবারে ছোট ছোট রাজনৈতিক দল, তারাও করছে। এবং প্রায় সবাই বিএনপির সঙ্গে মুনাফিকি করছে। সামনে সামনে খুব মিষ্টি কথা বলছে। একমাত্র সম্ভবত জামাতের আমির, তিনি প্রথম বেফাস একটি মন্তব্য করে ফেলেছিলেন, যেটা হলো যে এক জালেম গেছে আর এক জালেমকে আমরা আহ্বান করব না। তো এই একটা কথাই, তারপর তিনি আবার সেটাকে কাটিয়ে ওঠার জন্য অনেক চেষ্টা করেছেন। এছাড়া প্রায় সবাই দুনিয়ার সব কিছু নিয়ে কথা বলছে, গালাগাল দিচ্ছে, কথাবার্তা বলছে এবং আত্মসমালোচনা করছে। কিন্তু বিএনপি নিয়ে, তারেক রহমান সাহেবকে নিয়ে, বেগম জিয়াকে নিয়ে কেউ কোনো টুপ শব্দ করছেন না। কোনো সমালোচনা নাই, কিচ্ছু নাই, প্রশংসাও নাই, সমালোচনা নাই, একেবারে নীরব। এবং যখন শূন্যতা থাকে, ওখানে কতগুলো মারাত্মক প্রতিক্রিয়া হয়। যেখানে শূন্যতা রয়েছে, সেটা বাতাসের শূন্যতা হোক, পানির শূন্যতা হোক, রক্ত শূন্যতা হোক। এখন এই বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এটির যে বেড়ে ওঠা, এটির অস্তিত্ব, এটির টিকে থাকা, সব কিছু নির্ভর করে রাজনৈতিক প্রতিপক্ষ এবং প্রতিযোগিতার উপর। তো এই মুহূর্তে যদি বিএনপি সেই প্রতিযোগিতাহীন হয়ে পড়ে এবং তার কোনো শত্রু না থাকে, রাজনৈতিক শত্রু না থাকে, তার কোনো অনিশ্চয়তা না থাকে, তাহলে তার অবস্থা হবে একটা আরবীয় ঘোড়া প্রচণ্ড মরুভূমির মধ্যে ছুটে বেরিয়ে এসে তার মালিককে কাঙ্ক্ষিত মাকামে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যে দুর্ধর্ষ ট্র্যাক রেকর্ড রয়েছে, সেই ঘোড়াটিকে যখন আপনি কেবলই খাওয়াবেন, দাওয়াবেন, প্রশংসা করবেন, তেল মাখবেন, কিন্তু দৌড় দিতে দেবেন না, ওর সঙ্গে 2 দিন পরে আর ভেড়ার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। আওয়ামী লীগের কিন্তু যে পতন হয়েছে, সেটা হলো সে তার সকল প্রতিদ্বন্দ্বী, সকল সমালোচনা এবং অযোগ্য লোকদের সঙ্গে তার খুব উঠা বসা, নিজের দলের মধ্যে অনেক ভালো ভালো যোগ্যতম লোককে বাদ দিয়ে সে দেখা গেল যে দিলীপ বড়ুয়াকে তার মন্ত্রী বানাতে হবে, তোফায়েল আহমেদকে বাদ দিয়ে দিলীপ বড়ুয়াকে তার মন্ত্রী বানাতে হবে।
আমির হোসেন আমাকে বাদ দিয়ে, সুরঞ্জিত সেনগুপ্তকে বাদ দিয়ে, মতিয়া চৌধুরীকে বাদ দিয়ে তাকে মন্ত্রী বানাতে হবে কাকে? জনাব জি এম কাদেরকে। মন্ত্রী বানাতে হবে কাকে? হাসানুল হক ইনু সাহেবকে, রশিদ খান মেনন সাহেবকে, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ সাহেবকে। তো এই যে বিভিন্ন মানুষদেরকে মানে সে আমি হাসাতে পারি, আমি কাঁদাতে পারি, আমি জাপান থেকে শিখে আসছি তুমকো মারামারি, একটা বিখ্যাত সিনেমা তাসের ঘর, বাংলা সিনেমা। এখানে এরকম একটা টেলিসামাদ, এখানে খুব কৌতুক অভিনেতা ছিলেন, তো তিনি এরকম একটা গান গেয়েছিলেন, আমি হাসাতে পারি কাঁদাতে পারি, আমি জাপান থেকে শিখে এসেছি তুমকো মারামারি। এই গানটা গিয়ে সে তার প্রেমিকাকে সে প্রেম নিবেদন করছেন। তো এখন আমাদের যারা রাজনৈতিক কর্তা ব্যক্তি তাদের মধ্যে ওই একটা প্রবৃত্তি এসে যায় যে আমি কাউকে হাসাতে পারি, আমি কাউকে কাঁদাতে পারি, আমি এমন মারামারি করতে শিখে এসেছি, এই মারামারি আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না। তো এই প্রবৃত্তি থেকে কিন্তু কেউ বিএনপিকে নিয়ে সমালোচনা করছে না। আর সেই সমালোচনা না করার কারণে প্রতিটি জনপদে বিএনপির সঙ্গে বিএনপির দ্বন্দ্ব শুরু হয়েছে, বিএনপির সঙ্গে বিএনপির সংঘাত। আর এর ফলে যে সমালোচনা হচ্ছে এবং যে ঘটনাগুলো ঘটছে, ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এরপর এই যে বেপরোয়া বিএনপির কিছু নেতাকর্মীকে টার্গেট করে দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এমন সব ঘটনা ঘটাচ্ছে, সেটা সচিবালয়, সেটা ব্যাংক পাড়াতে, সেটা কোর্ট কাছারিতে, যার সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ নেই, বিএনপির কোনো নীতি আদর্শ নেই, বিএনপির কোনো নেতা কখনো এই ধরনের কোনো কর্মকাণ্ড করার জন্য কাউকে বলেননি, কিন্তু তারা এই কাজগুলো একের পর এক করে যাচ্ছেন। যেমন ধরুন সাবির হোসেন চৌধুরী সাহেবকে কিল ঘুষি মারা হলো, লাথি মারা হলো, ডিম মারা হলো, কিংবা ধরুন হাইকোর্টের একজন বিচারপতিকে ডিম মারা হলো। এরকম অসংখ্য ঘটনা। বা শাহবাগে হিন্দুদের যে বা ইসকনের একটা গ্যাদারিং ছিল, সেই গ্যাদারিংটা যুবদল এবং ছাত্রদলের ছেলেরা গিয়ে সেটাকে ক্লিয়ার করে দিল এবং তারা দেখাতে চাইলো যে এত বড় কোনো জিনিস করার ক্ষমতা এখন ছাত্রদল এবং যুবদল ছাড়া অন্য কারোরই নেই। এখন এই ঘটনার সঙ্গে দলের কেন্দ্রীয় কমান্ডের কতটা যোগাযোগ ছিল আমি বলতে পারবো না, কিন্তু বিএনপি সম্পর্কে ভারতের যেটা গ্রিন সিগন্যাল, সেই গ্রিন সিগন্যালটি এই জায়গাতে স্টপ হয়ে গেল। এরপর কোর্ট কাছারিতে যে ঘটনাগুলো ঘটেছে, এটা পুরো আন্তর্জাতিক অঙ্গনে, দেশীয় মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়াতে, কূটনীতি পাড়ায় একই কথা। এখনো ক্ষমতা লাভ করেনি, এখনই নির্বাচনে জয়লাভ করেনি, এখন যদি এই অবস্থা হয় তাহলে ক্ষমতায় গেলে তারা না জানি কি করবে। কাজেই যেই লাউ সেই কদু তো নয়, লাউয়ের পরিবর্তে এখন দেখা যাচ্ছে কচু চলে আসছে, কচুর পরিবর্তে আরো কিছু চলে আসছে। এইরকম যে কথাবার্তাগুলো হচ্ছে, এই কথাগুলো যে বিএনপির কেন্দ্রীয় কমান্ড তাদেরকে যে পৌঁছে দেবে, এইরকম কোনো অবস্থা দেখা যাচ্ছে না। বিএনপির মধ্যে ভদ্রলোক হিসেবে পরিচিত, বিএনপির স্পোকম্যান হিসেবে যিনি পরিচিত জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনেক বাস্তবসম্মত কথা বলার চেষ্টা করছেন, কিন্তু দলের ভিতরে এবং বাইরে তাকে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে যে তিনি কেন এই কথাগুলো বলছেন। কিন্তু তিনি তো এই বিএনপি নামক দলটির হাল ধরে আছেন দীর্ঘদিন ধরে, তার জীবন, তার যৌবন পুরোটাই শেষ হয়ে গেছে আওয়ামী লীগ জমানাতে। সেই 2014 থেকে আজ পর্যন্ত এই ভদ্রলোকের উপর যে নির্যাতন করা হয়েছে, তো এই নির্যাতনের কবলে পড়ে তিনি বাস্তবতা যেভাবে বুঝেন, রাজনীতিটা যেভাবে আন্দাজ করেন, কিংবা যেভাবে গয়েশ্বরবাবু বুঝতে পারেন, কিংবা যেভাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বুঝতে পারেন, ওভাবে কিন্তু দলের যারা তরুণ তুর্কি আছেন, যারা দীর্ঘদিন হয়তো দেশের বাইরে ছিলেন, এখন হঠাৎ করে চলে এসেছেন, বা যারা রক্ত গরম বিভিন্ন রকম, তারা কিন্তু এই বাস্তবতাটা বুঝতে পারবেন না। ফলে দেখবেন যে এই সময়টিতে দলের যারা প্রাজ্ঞ সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সেটা সেলিমা রহমান বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, সালাউদ্দিন আহমেদ সাহেব বলেন, তারপর ডক্টর মঈন খান বলেন, এমনকি মীর জাব্বার সাহেব বলেন, তারা সবাই মেপে কথা বলছেন। নজরুল ইসলাম খান বলেন, খুবই মেপে কথা বলছেন, যেন কোনো অবস্থাতেই তারা ঘরের ভিতরে এবং বাইরে, দলের ভিতরে এবং বাইরে তারা শত্রু না হন। দলের ভিতরে অন্য তরুণ তুর্কিরাও কেউ কিন্তু ওরকম কথাবার্তা বলছে না, এমনকি রিজভী সাহেব কোনো কথাবার্তা বলছেন না। এই কথাবার্তা না বলার কারণে কি হচ্ছে, সমস্ত দায় দায়িত্বগুলোই কিন্তু চলে যাচ্ছে জনাব তারেক রহমান সাহেবের দরবারে। তার দরবারে যেহেতু গিয়েছে, সঙ্গত কারণে তার মাথার উপর, তার ঘাড়ের উপর এই দায় দায়িত্বগুলো এসে পড়েছে। তো তিনি দিন যত যাচ্ছে, তিনি বাংলাদেশের এই জটিল পরিস্থিতি তার কাছে আরও জটিল মনে হবে। এর কারণ হলো তিনি লন্ডনে থেকে আসলে বোঝা যায় না, তারপরে আমেরিকা থেকে বোঝা যায় না। আমি নিজেও যখন 7 দিনের জন্য, বা আপনি নিজে যখন 15 দিনের জন্য আপনার অফিস ছেড়ে, বাসা ছেড়ে কোথাও যান, 15 দিন পরে এসে দেখবে যে সব কিছু মনে হচ্ছে নতুন বা অচেনা।
নিজের ঘরে ঢুকে 1 মাস পরে আপনি দেখবেন আপনার স্ত্রীকে আপনার অচেনা মনে হচ্ছে, হঠাৎ করে তার হাত ধরতে আপনি পারবেন না। তো সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে বাইরে, তো তিনি এই যে সুদীর্ঘ সময় দেশের বাইরে আছেন, এর সময় কত যুবক বৃদ্ধ হয়ে গেল, কত ছেলে মেয়ে জন্ম নিয়ে তারা এখন বিএনপির নেতাকর্মী হয়ে গেল, কত মানুষ মরে গেল। তো উনি ওখান থেকে কত জনের খবর রাখেন। এ সময়ের মধ্যে আমাদের ধানের অবস্থা কি, ধানের শীষের অবস্থা কি, নদী নালার অবস্থা কি, মাছের স্বাদ কেমন হয়েছে, এই জিনিসগুলো কোনো অবস্থাতেই তার ওখানে বসে অনুধাবন করা সম্ভব না। কিন্তু এই গত 100 দিনে দেখা গেল এমন কিছু ঘটনা ঘটেছে, এই ঘটনায় তার যে রাজনৈতিক জীবন, তার যে রাজনৈতিক অনুভূতি, তার যে রাজনৈতিক ভবিষ্যৎ, সব কিছুর মধ্যেই একটা বোঝা এসে পড়ে গেছে। এবং এই বোঝাকে কাজে লাগিয়ে আগামীতে যারা বিএনপিকে ক্ষতি করতে চায়, আগামীতে যারা চায় যে তারেক রহমান সাহেব ক্ষমতায় না আসুক, তিনি প্রধানমন্ত্রী না হন, বিএনপি ক্ষমতায় না আসুক, একটা জগা খিচুড়ি মার্কা রাজনীতি হোক, একটা দুর্বল পার্লামেন্ট হোক পাকিস্তানের শাহবাজ শরীফের মতো, যাদেরকে ধমক দেওয়া যায়, যাদেরকে টানা হেঁচড়া করা যায়, ঠিক ওইরকম একটা কিছু আসলে পেছন থেকে যারা কলকাঠি নাড়েন তাদের জন্য খেলতে অনেক সুবিধা হয়। তো সেই দিকে এগোনোর জন্য এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র বাধা হলো বিএনপি। আওয়ামী লীগ হ্যাজ গন। আওয়ামী লীগের যে যাই বলুক না কেন, আমি প্রথম থেকে বলে আসি যে আগামী 20 বছরের আগে তাদের রাজনীতিটা একটা সেই হয়ে আসবে, এটা সম্ভব নয়। যদি সরকার চায়, বিএনপি চায়, তাহলে তারা সর্বোচ্চ একটা ভালো ফলাফল করতে পারে। 1979 সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জমানাতে একটা ইলেকশন করে সংসদে তারা যতটুকু ভালো করেছিলেন, ঠিক ততটুকু হায়েস্ট তারা করতে পারবেন, নট মোর দ্যান দ্যাট। এর বাইরে করতে হবে না, তাদেরকে আবার সেই 2 দশক অপেক্ষা করতে হবে। এটাই রাজনীতির সূত্র। এর বাইরে কেউ হয়তো তেল মারতে পারেন, পাম্পটি মারতে পারেন, সেই সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন, তার মেয়ে আসবে, তার ছেলে আসবে, তারপরে শেখ রেহানা আসবে, তার ছেলে আসবে, আবার সেই মেলা মিলবে, আবার সেই বাদ্য বাজবে, আবার সেই গান, সানাই নহবর, সব কিছু বাজবে। সকলই স্বপ্ন, গান এবং কবিতায় এগুলো বানাবে, কিন্তু বাস্তবতা এটা হয় না। বাস্তবতা হলো এখন পাদবিতে আছে কেবলই বিএনপি, কেবলই বিএনপি, কেবলই বিএনপি। তো কাজেই রাজনীতিকে যারা পছন্দ করে না, বিরাজনীতিকরণ যাদের নেশা, এবং যারা 111, যারা 211-এর স্বপ্ন দ্রষ্টা, তাদের সব কিছুর মূলে একেবারে প্রাইম টার্গেট হলো বিএনপি। এবং বিএনপির সঙ্গে তারা কেউ সংঘাতে যেতে চায় না। ঘটছে, তাহলে এই যদি ঘটনা হয়, তাহলে কি এই বিএনপি জাতীয় পার্টির মতো অবস্থা হবে? বিএনপির অবস্থাও কি ধীরে ধীরে জাতীয় পার্টির মতো যাচ্ছে? ইউনূসের নাগরিক শক্তিকে মাথাচাড়া দিয়ে বিএনপির কোনো জায়গা দখল করে নিচ্ছে, সেই জায়গাটি এখন দেখার বিষয়। আর এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে আপনি বিএনপি নিয়ে কথা বলছেন কেন, আপনি আওয়ামী লীগ নিয়ে কথা বলেন, বিএনপি নিয়ে কথা বলছেন কেন? আমি বিএনপি নিয়ে কথা বলছি এই কারণে যে ঘটনা, আপনি যদি আপনার পাশের রুমের আপনার বন্ধু যদি অসুস্থ থাকে, আর সে যদি সারা রাত কাশাকাশি করে বা অসুস্থ থাকে, কান্নাকাটি করে, তাহলে আপনি কি ঘুমাতে পারবেন? তাহলে আপনি ঘুমাতে পারবেন না। আপনি নিজে ভালো থাকার জন্য, ভালোভাবে ঘুমানোর জন্য, শান্তিতে থাকার জন্য আপনার প্রতিবেশীকে ভালো রাখতে হবে। তো তাই আমি যেই সংগঠনে করি, আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, যুবলীগ করি, কিন্তু আমাকে বিএনপিকে ভালো রাখতে হবে। বিএনপি নিয়ে কথা বলবো এই কারণে যে বাংলাদেশের রাজনীতিতে যদি এই অপচর্চাটি হয়, বিএনপিকে ভেঙে যদি নাগরিক শক্তি গঠন করা হয়, আর বিএনপি যদি ভেঙে যায়, তাহলে আরেকটি অপরাজনীতিক অপসংস্কৃতি চালু হবে। তাই এই জন্য আমরাও চাই না যে বিএনপি ভেঙে যাক। কিন্তু আমরা যেটি দেখছি যে এটি এতদিন আলোচনার মধ্যে ছিল, এবং যেটি আওয়ামী লীগ 16 বছরে করতে পারে নাই, সেটি সুৎকুর মহাজন করছে। বিএনপি ভেঙে বিএনপিকে বিশাল একটি অংশকে এই নাগরিক শক্তিতে নিয়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, আপনারা দেখবেন, আমার কথা না, আপনারা বাস্তবে দেখবেন যে সারা বাংলাদেশে এই সমন্বয়করা কিন্তু সারা বাংলাদেশে সভা সমাবেশ করে বেড়াচ্ছে, এবং সারা বাংলাদেশে কিন্তু তারা কমিটি গঠন করে বেড়াচ্ছে। সারা বাংলাদেশে যখন ওরা কমিটি গঠন করবে, এই ছাত্ররা কোন সংগঠন থেকে ছাত্ররা আছে? এখানে তো ছাত্রলীগের কোনো ছেলে মেয়েরা যাচ্ছে না। ছাত্রলীগ যারা করে, যৌবনে যারা একবার ছাত্রলীগ করে, তারা ছাত্রলীগ করে আজীবনের জন্য ছাত্রলীগ। এখান থেকে কিন্তু কেউ যাচ্ছে না। ছাত্রদল যারা করত বা ছাত্রদল যারা করার মন মানসিকতা হালকা ছিল, তারা গিয়ে এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিচ্ছে। তার মানে হচ্ছে, আমি মনে করি, আমরা ধরে নিতে পারি, এবং এটাই বাস্তব, যে ছাত্র দল ছাত্র সমাজের মতো একটি দুর্বল সংগঠনে দিনে দিনে পরিণত হবে, এবং
এই বিএনপি আস্তে আস্তে স্থিমিত হয়ে জাতীয় পার্টির মতো কোনো সংগঠন হবে এবং একটা পর্যায়ে এরকম হইতে পারে যদি কোনো স্টেটমেন্ট দেয় তখন আন্তর্জাতিক স্তরে কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে চর্চা হয়, আন্দোলন হয় এবং এই পুরো বিষয়টা কিন্তু বিশ্বের একাধিক প্রভাবশালী দেশের নজরে চলে আসে। শেখ হাসিনা হয়তো ঠিক এটাই চাইছিলেন। আর শেখ হাসিনার এ ধরনের স্টেটমেন্টের পর ব্রিটেনের পার্লামেন্ট কিন্তু কার্যত উত্তাল হয়ে গেল, যার ফলে ব্রিটেন সরকার সরাসরিভাবে বাংলাদেশের এই সংখ্যালঘু অত্যাচার এবং মোহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন তুললেন। কালকে ভারতের পার্লামেন্ট এবং ভারতের পার্লামেন্টেও কিন্তু এই একাধিক বিষয়ে কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছিল। জয়শঙ্কর এবং জয়শঙ্করের প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং এ বিষয়ে সরাসরি মন্তব্য করে এই পুরো বিষয়টা আন্তর্জাতিককরণ করে দেয়। তারপরে শেখ হাসিনার একটি টুইটে সরাসরিভাবে মোহাম্মদ ইউনূসকে একাধিক বিরুদ্ধাচরণ করা এবং সনাতনীরা ভালো নেই, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা, মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা, সেনাবাহিনীর ভূমিকা পরোক্ষে প্রশ্নে আনা, একাধিক বিষয় নিয়ে কিন্তু এই পুরো বিষয়টা প্রভাবশালী দেশের নজরে নিয়ে আসেন শেখ হাসিনা। আর এবার ব্রিটেনের পার্লামেন্টে ব্রিটেনের যে বিরোধী দলনেতা তিনি সরাসরি কিছু প্রশ্ন সরকারকে করে বসেন। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যে অবস্থা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অত্যন্ত উই হ্যাভ টু টেক সাম রেসপন্সিবিলিটি, অর্থাৎ ব্রিটেনের এই পুরো বিষয়টায় রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। তাহলে ব্রিটেন সরকারের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক কোন দিকে যেতে পারে তা কিন্তু একটা সরাসরি প্রশ্নের মধ্যে কালকে ব্রিটেনের পার্লামেন্টে এই পুরো বিষয়টা চলে এসছে। পাশাপাশি এতদিন অবধি নাকি ওরাল স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এবার নাকি ব্রিটেনকে আরও কার্যকরী কোনো ভূমিকা পালন করতে হবে। Now, whatever the change of government has been in Bangladesh, it cannot be acceptable that religious minorities are persecuted in this way. So far, we've only had a written statement from the FCDO, so could the leader enable an oral statement on the floor of this House so it can bring to the world's attention what is going on in Bangladesh? ব্রিটেনের এই পার্টিকুলার বিরোধী নেতার নাম বব ব্ল্যাকম্যান। এই বব ব্ল্যাকম্যানের এই ধরনের একটি ভিডিও যখন ভাইরাল হয় তখন কিন্তু আন্তর্জাতিক স্তর যারা ব্রিটেনের কার্যত ভালো ব্রিটেনের সঙ্গে ভালো সম্পর্ক রক্ষা করে চলেছে তারাও কিন্তু বিভিন্ন স্টেটমেন্ট দিতে শুরু করেছে। যদিও ব্রিটেনের যে সরকার এখন বর্তমান আছে তারাও কিন্তু পাশাপাশি এই পুরো বিষয়টা নিয়ে একটু স্টেটমেন্ট দেয়। তারা বলে সরকার বাংলাদেশের সঙ্গে নিঃসন্দেহে কথা বলার চেষ্টা করবে এবং আমরা আমাদের ফরেন অফিস বা বিদেশ দপ্তরকে বলবো এই পুরো বিষয়টা টেক ওভার করতে। He's absolutely right to highlight these issues. We support freedom of religion, belief everywhere, and that includes in Bangladesh. And I will certainly ask the Foreign Office to look into whether they can come forward with a statement about what's happening to Hindus in Bangladesh. অর্থাৎ এখন বাংলাদেশের আর ঘটনা যদি বলে ইন্টারনাল পলিটিক্সের পাশ নেই, এই পুরো বিষয়টা এখন এক্সটার্নাল ইস্যু কিন্তু হয়ে গেছে এবং এর পিছনে কিন্তু শেখ হাসিনার এরকম একটা টুইট, ভারতবর্ষের প্রেস কনফারেন্সই মূলত দায়ী বলে আমার মনে হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন বিশ্বের যদি আপনারা মানচিত্র দেখেন, আন্তর্জাতিক যদি মহলগুলো দেখেন, তাহলে ক্রমশই কিন্তু মোহাম্মদ ইউনূসের পাশ থেকে বন্ধু রাষ্ট্রগুলো আস্তে আস্তে সরে যেতে শুরু করেছেন। কিছুদিন আগে যুক্তরাজ্য এক প্রতিনিধি পাঠিয়েছিল মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে মিটিংয়ের জন্য, আর এরপরে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্রিটেনের পার্লামেন্ট কার্যত গর্জে উঠল। দুদিন আগে এই ব্রিটেনেই এক অভিনব ঘটনা দেখা যায়। ব্রিটেনের এমপিরা একটি চিঠি লেখেন ব্রিটেনের বিদেশ মন্ত্রীকে। তারা এই বাংলাদেশের এই সংখ্যালঘু এবং সনাতনীদের উপর এই ধরনের অত্যাচার নিয়ে সরাসরি সরকারের পদক্ষেপ আশা করেছে এবং সরাসরিভাবে পরিষ্কারভাবে তারা বলেছে ব্রিটেন সরকার যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে। আর এরপরে ব্রিটেনের পার্লামেন্ট কার্যত মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিন্তু ফেটে পড়ল। বিরোধী দলনেতা যে প্রশ্ন তুললেন সেই প্রশ্নকে কার্যত সমর্থন জানালো ব্রিটেন সরকার। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আন্তর্জাতিক মহলের কাছে, কার্যত কোণঠাসা হতে শুরু করেছে ইউনূস এবং ব্রিটেন কি বাংলাদেশকে কার্যত বয়কট করতে চলেছে। কারণ ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা কিছুটা বস্ত্র শিল্প কেন্দ্রিক, কিন্তু সেই বস্ত্র শিল্পের সামগ্রিক অর্ডারই কিন্তু ভারতবর্ষের দখলে চলে এসছে। কিছুটা কিন্তু মায়ানমারের কাছেও সেই অর্ডার গেছে। অর্থাৎ বাংলাদেশের প্রতি ব্রিটেনের নির্ভরশীলতার জায়গা কিন্তু শূন্য, কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু ব্রিটেনের সঙ্গে একাধিক ক্ষেত্রে কিন্তু নির্ভরশীল। ফলে ব্রিটেন যদি বাংলাদেশকে এইরকমভাবে বয়কট করে তাহলে মোহাম্মদ ইউনূসের কাছে করার মতো কিন্তু আর কিচ্ছু থাকবে না। আর এখানে পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠে যায়, যখন বাংলাদেশের এই সরকার ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেন তখন কিন্তু বলা হয় যে ভারতের পার্লামেন্টে কেন সংখ্যালঘু নিয়ে কথা হবে।
কারণ বাংলাদেশের এই পুরো সংখ্যালঘু সনাতনী ইস্যু কিন্তু ইন্টারনাল পার্ট। ভারত অনধিকার চর্চা করছে, ভারতের পার্লামেন্টে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার তো কোনো কথা নেই। মানে কেন ভারতের পার্লামেন্টে বাংলাদেশ সমস্যা নিয়ে আলোচনা হবে? আর এবার কি ইউনুস সরকার ব্রিটেনকে নিয়েও সেরকম স্টেটমেন্ট দেওয়ার সাহস দেখাবেন? তারা কি কোনো উপদেষ্টা বা সমন্বয়ককে দিয়ে বলাবেন ব্রিটেন কেন আমাদের সংখ্যালঘু নিয়ে কথা বলছে, ব্রিটেন কেন আমাদের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছে, ব্রিটেন কেন আমাদের দেশের রাজনৈতিক যে ইন্টারনাল পলিটিক্স নিয়ে মন্তব্য করছে, তাও আর ব্রিটেনের পার্লামেন্টে দাঁড়িয়ে? যে ব্রিটেন কার্যত গোটা বিশ্বের নজরে থাকে, যে ব্রিটেনের পার্লামেন্ট ওয়েস্টার্ন ডেমোক্রেসির অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেই ওয়েস্টার্ন ডেমোক্রেসির পিলারে দাঁড়িয়ে বাংলাদেশ সংক্রান্ত এই ধরনের কথাবার্তা ব্রিটেন কেন বলছে, সেই প্রশ্ন ক্ষমতা থাকলে মোহাম্মদ ইউনূস কি ক্যামেরার সামনে এসে করবেন? আমার এই প্রশ্ন কিন্তু থাকলো। শুধুমাত্র ভারত বিরোধিতা করে হয়তো আপনারা মসনদে থাকবেন, কিন্তু আন্তর্জাতিক স্তরে আপনাদের যে ভাবমূর্তি হয়ে গেল, যেভাবে আপনারা কোণঠাসা হচ্ছেন, তা থেকে পালানোর উপায়টা পারলে প্লিজ আপনারা ভেবে রাখবেন। কারণ বিশ্বাস করুন, আমি আন্তর্জাতিক রিলেশনকে গুরুত্ব দিই। আমি বুঝি ইন্টারনাল পলিটিক্স যখন বিগড়ে যায়, তখন অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক মহল কিন্তু আমাকে সামলে দিতে পারে। শেখ হাসিনা সরিয়ে দেওয়াটা বা শেখ হাসিনা সরে যাওয়াটা কিন্তু আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র ছিল। শেখ হাসিনা কিন্তু ইন্টারনাল পলিটিক্স দ্বারা সরেননি, শেখ হাসিনা কিন্তু এক্সটার্নাল পলিটিক্স দ্বারা, এক্সটার্নাল রিলেশনশিপ দ্বারা সরতে বাধ্য হয়েছিলেন। তা শেখ হাসিনা নিজেই কিন্তু স্বীকার করেছেন। আর শেখ হাসিনা যে বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছেন, সেই বিষয়টাই তিনি পাল্টা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। এটাই হয়তো রাজনীতিবিদের, অন্যতম বড় রাজনীতিবিদের একটা প্রধান একটা গুণ, যে ভুল তিনি করেছেন, যে ভুলের শিকার তিনি হয়েছেন, সেই ভুলটাকে অন্যতম শক্তিশালী একটা ক্ষমতায় পরিণত করা, যা শেখ হাসিনা করে যাচ্ছেন। শেখ হাসিনার টুইট আন্তর্জাতিক মহল যে নড়ে চড়ে বসবে আমি জানতাম, কিন্তু ব্রিটেন যে এত তাড়াতাড়ি রিয়াক্ট করবে সেই ধারণা ছিল না। পাশাপাশি অন্য একটা খবর আপনাদের বলি, বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধর দিকে এগোচ্ছে জাপান। একটি তথ্য সাম্প্রতিককালে কালকেই প্রকাশিত হয়েছে, এবং জাপানের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছিলেন একটি সম্মেলনে। সেখানে তারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন তারা বাংলাদেশের সঙ্গে আর কোনো ব্যবসা বাণিজ্যই করবে না। এতদিন অবধি জাপানের প্রায় ৩৩৮টি কোম্পানি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতেন, যেই ৩৩৮টা কোম্পানি সবটাই কিন্তু শেখ হাসিনার আমলে এসেছিলেন। বিপুল পরিমাণে কর্মসংস্থান কিন্তু এই জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে করেছিল। শেখ হাসিনার বিরুদ্ধাচরণ আপনারা অনেকেই করতে পারেন, কিন্তু শেখ হাসিনার সময় বাংলাদেশের জিডিপি অন্তত তথ্যের নিরিখে অনেককে ছাপিয়ে গেছিল, এটা তো স্বীকার করবেন। সেই ৩৩৮টা কোম্পানির মধ্যে 40% কাছাকাছি কোম্পানি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা আর বাংলাদেশে ব্যবসা করবে না। অর্থাৎ বাংলাদেশের 100 দিনে আইন শৃঙ্খলার অবনতি এবং সামগ্রিকভাবে সামাজিক অবনমন অবক্ষয় যে হয়েছে, তার ফলে জাপানের 38% থেকে 40% কোম্পানি তারা সরকারিভাবে জানিয়ে দিয়েছে তারা আর ব্যবসা বাণিজ্য করবে না। 70% কোম্পানি বলেছে আর বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার পরিবেশটাই নেই। অর্থাৎ বুঝুন, বিদেশি একটা বিনিয়োগ বাংলাদেশ থেকে কিন্তু চলে যাচ্ছে, এবং জাপান কিন্তু কার্যত বাংলাদেশকে বয়কট করে যাবে, সেটা জাপানের প্রতিনিধিরা খোদ বাংলাদেশে দাঁড়িয়ে বলে গেলেন। 7টা প্রধান পয়েন্টের কথা তারা বলেছেন। তারা বলেছেন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য 28% কাঁচামাল বাংলাদেশ সরবরাহ করতে পারে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে দৈন্য দশা, তার জন্য কাঁচামাল সরবরাহ আটকে যাচ্ছে। পাশাপাশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই, আইন শৃঙ্খলা নেই, লোকজনের অবস্থা অত্যন্ত খারাপ। ফলে সরকার সাহায্য করে না, সরকারি উদাসীন্য, মানে সরকার সে অর্থে মানে আমাদেরকে সহায়তা করছে না। জাপান একদম অফিসিয়াল যে কনফারেন্স হয়, সেই কনফারেন্সে মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে এই কথাগুলো বললেন। 3 নম্বর যে পয়েন্টগুলো বললেন, বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা ভয় পেতে শুরু করে দিয়েছেন। এবার একটা অন্যরকম চিন্তাভাবনা আপনাদের সামনে আমি রাখি। এই জাপানকে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করে আমেরিকা, তা হয়তো আপনারা অনেকেই জানেন। জাপান টেকনোলজিক্যালি যেভাবে ডেভেলপ করেছে, সেই রকম বিশ্বের অন্য কোনো দেশ হয়তো ডেভেলপ করতে পারেনি। কিন্তু জাপান সম্পূর্ণভাবে সামরিক শক্তি আমেরিকার উপর নির্ভরশীলতা দেখায়। যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন, তখন জাপানের পলিটিক্সটা কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু করে। তাদের আমেরিকার উপর নির্ভরশীলতা যখন আছে, তখন তারা ডোনাল্ড ট্রাম্পের সাইকোলজি অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করতে শুরু করবেন প্রতিবেশী দেশগুলোতে। এটাই স্বাভাবিক, কারণ তারা কোনোভাবেই আমেরিকাকে চটাতে চাইবে না। কারণ আমেরিকাকে চটালে চীন কার্যত তাদেরকে গিলে খেতে পারে। তার জন্য যেহেতু আমেরিকা বাংলাদেশ মনোভাব একটা মানসিকতা দেখিয়েছে, ঠিক সেই বিন্দুতে দাঁড়িয়ে জাপানও কিন্তু বাংলাদেশের থেকে মুখ ঘুরিয়ে নিল।
338টা জাপানি কোম্পানি বন্ধ হওয়ার মুখে চলে গেল, তাও আবার বাংলাদেশে এসে জাপানি প্রতিনিধিরা কার্যত আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করলেন এবং তারা গোটা বিশ্বের সামনে বললেন জাপানে বিনিয়োগ বান্ধব পরিবেশটাই নেই। আর মোহাম্মদ ইউনূস, আপনি দিনের পর দিন ভারত বিরোধী কথাবার্তা বলছেন, বাংলাদেশের ইকোনমিকে ফিরিয়ে আনার কথা বলছেন, কিন্তু উল্টো দিকে বিদেশি একের পর এক দেশ আপনাদের ছেড়ে চলে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ চলে যাচ্ছে। বাংলাদেশের আইন শৃঙ্খলাকে সামনে রেখে এই সকল বিদেশি শক্তিগুলো কার্যত আপনাদেরকে আন্তর্জাতিক স্তরে উলঙ্গ করে দিচ্ছে, আর আপনি বুঝেও না বোঝার ভান করে যাচ্ছেন। আমি সত্যি অনেক শাসককে দেখেছি, অনেক শাসককে নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আপনার মতো নির্বোধ এবং বালকিল্য রাজনৈতিক শাসক আমার মনে হয় আমার দেখা ইতিহাসে এত খারাপ কাউকে আমি এর আগে দেখিনি। বাংলাদেশটাকে শেষ 100 দিনে যেখানে পাঠালেন, সেইখান থেকে বাংলাদেশকে কিভাবে রিভাইভ করবে কোনো দল আমি সত্যিই জানি না। সবে ট্রাম্প কার্ডটা কিন্তু ফেলে দিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিছানো ট্র্যাপেই কিন্তু বর্তমানে বাংলাদেশে যে একটা ট্রেন্ড চলছে, মানে যা কিছুই ঘটে সেটার পিছনে লিগ অটোমেটিক কানেক্ট হয়ে যায়। আপনি দেখবেন যে গতকালকে আমরা দেখলাম যে 3 জন ছেলে তারা ইস্কনের একটা মন্দির ভাঙছে। আপনি এই খবরে নিশ্চয়ই খুশি হচ্ছেন, কিন্তু আপনি একটু পরে ব্যথিত হবেন যখন শুনবেন এই কাজটা কোনো আলেমরা করতে পারে নাই, কোনো অন্য দলের রাজনীতিবিদরা করতে পারে নাই। ইস্কনের প্রতি জিদ্দে ছাত্রলীগের 3 নেতা ইস্কনের মন্দির ভাঙছে, এটা দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এমনকি গ্রেপ্তারও করা হয়েছে যে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 3 নেতা নাকি এই ঘটনাতে কানেক্টেড। তো এখন কেউ কেউ বলছেন যে এটা ছাত্রলীগের ফাঁসাই দেওয়া হয়েছে, ঘটনা করছে অন্য কেউ, আবার কেউ কেউ বলছেন ছাত্রলীগ নিজেরা আসলে ইস্কনের মন্দির ভেঙে দেশে আরেকটা ভেজাল লাগাইতে চাইছে। তো এখানে যার যার মন্তব্য বক্তব্য আছে, কিন্তু ঘুরে ফিরে আপনি যাই ঘটবে বাংলাদেশে এই মুহূর্তে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, নানান লীগের আমরা মানে বক্তব্য গণমাধ্যমে বা সমন্বয়কদের মুখ থেকেও কিন্তু শুনছি। তো এই যখন পরিস্থিতি, গোপালগঞ্জ থেকে নতুন আরেক যাত্রা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন এটা আওয়ামী লীগেরই নতুনভাবে আত্মপ্রকাশ, কারণ যে দলটার নাম দেওয়া হয়েছে এই নামটা ভারতের যেই ক্ষমতাসীন সরকার মোদির বিজেপি, সেইটার একদম সেম টু সেম 95%, শুধু আকারের জায়গায় মানে একারের জায়গায় রস্বীকার যোগ হয়েছে। দর্শক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি মানে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির শর্ট নাম দেওয়া হয়েছে বিজিপি। এই নামের একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে গোপালগঞ্জ থেকে। এখন গোপালগঞ্জ থেকে একটা মাসি ফুটলেও এটা মাসি লীগ হয়ে যাবে। তো সেখানে যখন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে, এটার ব্যাপারে কমেন্টে অনেকে লিখছেন যে এটা আওয়ামী লীগেরই নতুন আরেকটা টিম, এবং গোপালগঞ্জ থেকে নতুনভাবে আরেকটা টেকনিক্যাল ওয়েতে যাত্রা শুরু করেছেন আওয়ামী লীগের মানে নির্দেশে। যাই হোক, বাট বিষয়টা ওইখানে না। আমরা দেখছি টোটাল নিউজটাতে এরকমই আসছে যে গণতন্ত্র, ন্যায় বিচার, উন্নয়ন এবং শান্তি স্লোগানকে সামনে রেখে গতকালকে দুপুর 12টায় গোপালগঞ্জের চাপাইলের মধুমতি পার্কের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে নতুন সংগঠনের আত্মপ্রকাশের বিষয়টি অবহিত করেছেন দলীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী। মানে জাসদের ইনুপন্থী যে অংশটা, তো ইনুর তো আওয়ামী লীগের সাথে কানেক্ট ছিল, তো সেই কারণে অনেকে বলছেন এটা বি টিম বা। তো তিনি বলছেন এ সময় চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে 32 দফা প্রস্তাবনা পেশ করা হয়েছে। তো কি আছে এই প্রস্তাবনাগুলোতে? জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীকে স্ব দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় মনোনয়ন দিতে হবে, ব্লু ইকোনমি থেকে জাতীয় আয় বৃদ্ধি, চাকুরি নিয়োগ বিধি স্বচ্ছ নিরপেক্ষ করা, শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করা এবং আধুনিকরণ করা। দলটির নেতারা বলছেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে কোনো দলই গণতন্ত্রের সঠিক চর্চা করেনি, ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য ভোটের প্রহসন তারা চালিয়েছে। তো বলছে আমরা লক্ষ্য করছি রাজনীতির নামে পরিবারতন্ত্র কায়েম হয়েছে, ফলে স্বাধীনতার এত বছর পরেও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ আপনার পায়নি। আমাদের উদ্দেশ্য প্রকৃত গণতন্ত্র চর্চার মাধ্যমে জনগণের অধিকার ফিরে আনা। এতটুকু অংশ নিশ্চয়ই পড়ে আপনারা বুঝে গেছেন যেটা আওয়ামী লীগের কোনো কাজ না। তারপরেও হ্যাটার্সরা মানতে নারাজ, যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন, বা এই মুহূর্তে সবাই ভাবতেছে যে আওয়ামী লীগ কোন রূপে ফিরে আসবে। যাই ঘটছে, যে কোনো দল যখন সামনে আসছে বা যে কোনো অ্যাক্টিভিটিস রাজপথে হচ্ছে,
সবকিছুতেই সবার ধারণা যে আওয়ামী লীগ এই রূপটা দিয়ে নতুনভাবে ফিরে আসছে। আর যেহেতু এই দলটার একটা যে নেতা তিনি জাসদের ইনুঘেসি একজন নেতা, তো সেই জায়গা থেকে বলা হচ্ছে যেটা আওয়ামী লীগের বি টিম, কিন্তু আমরা এখানে দেখছি এটা আওয়ামী লীগের বি টিম না, এটা আরেকটা দল। প্রাথমিকভাবে 10 জেলায় নতুন এই দলের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুলিয়াস খান ঠাকুর, মোহাম্মদ শেখ ফরিদ আহমেদ এবং ইয়ার আলী, তারাও প্রোগ্রামে উপস্থিত ছিলেন। তো এখন এটা আসলে মানে কতটুকু কি হয় বা এটার অ্যাক্টিভিটিস, দেশে তো আর দলের অভাব নাই। এই যে 14 দলীয় জোট, 20 দলীয় জোট, আগে চিন্তা করতাম এত দল কই থেকে, এখন বোঝা গেছে কিভাবে দল তৈরি হয়। তবে যেহেতু এটা গোপালগঞ্জ থেকে উত্থান হয়েছে, সেই কারণে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এই যে আওয়ামী লীগের নতুন গ্রুপ হচ্ছে বিজেপি লীগ। হ্যাঁ, এটা নতুনভাবে করা হয়েছে। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সভা সেমিনার প্রোগ্রামে যাবে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে হাজির হবে। যারা একদম প্রকাশ্যে অথবা পদে ছিলেন তারা ছাড়া বাকিরা এখানে অ্যাক্টিভ হবে। বাট তারা বলছে দেখো আমরা তো পরিবারতন্ত্র বা আওয়ামী লীগ টাইপের এই রাজনীতির বিরুদ্ধে। তারপরেও মানুষের সন্দেহের মনে এখন অনেক কিছুই মনে হচ্ছে, হয়তো সময়ের সাথে বোঝা। অন্যতম ঘটনা ঘটেছে যে সে জঘন্যতম ঘটনাটা হচ্ছে যে ময়মনসিংহের যে বিখ্যাত, শেরপুরের যে বিখ্যাত মুর্শিদপুর দরবার শরীফ, সেই মুর্শিদপুর দরবার শরীফে আগুন দিয়ে হামলা করে এই উগ্রবাদী জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর দল এবং ইউনূসের যে প্রেতাত্মা, এরা আগুন দিয়ে মুর্শিদপুর দরবার শরীফ জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। সবকিছু ওখান থেকে ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে ওখান থেকে লুটপাট করে নিয়ে গিয়েছে। এই জন্য আমাদের বাংলাদেশ হচ্ছে একটি সুফিবাদের দেশ, শাইটা আউলিয়ার দেশ, অলিয়া উলিয়াদের দেশ। এই দেশে সকল শ্রেণীর মানুষ বসবাস করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যে মতের পথে সকল শ্রেণীর মানুষ বসবাস করবে। কিন্তু এটা কখনোই কাম্য হতে পারে না যে মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে এরকম একটি দরবার শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, ভাঙচুর করা হবে, লুটপাট করা হবে। এটা কখনো কাম্য হতে পারে না। এই জন্য আগামীকালকে সকাল 10টায় এদেশের সুন্নি আলেম সম্প্রদায়ের মানুষ, সুন্নি আলেম সম্প্রদায় আগামীকাল সকাল 10টায় মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফ ঘোষণা করেছে। সকল আলেম উলামাগণ, আলেম সমাজ এবং সারা বাংলাদেশের মানুষ যারা সুফিবাদে বিশ্বাস করে, অলিয়া উলিয়াদের বিশ্বাস করে, তারা ময়মনসিংহের শম্ভুগঞ্জ মোড়ে জড়ো হবেন। ময়মনসিংহের শম্ভুগঞ্জ মোড় থেকে মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফ যাত্রা করবে। আপনাদেরকে সকলকে, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে, সকল মত ও পথের মানুষকে অনুরোধ করব, আপনারা মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফ সেই লং মার্চে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। সকলে অংশগ্রহণের মাধ্যমে আপনারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবেন। আর আমরা যদি এই লং মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফ যদি সফল করতে না পারি, আমরা যদি সারা বাংলাদেশের অলি আউলিয়া পীরদের মাজারগুলো সংরক্ষণ করতে না পারি, তাহলে এই বাংলাদেশের নিশ্চিত, এই বাংলাদেশ শেষ। এই বাংলাদেশে নিশ্চিত গজব পড়বে, আল্লাহর গজব পড়বে। কারণ এই বাংলাদেশ হযরত শাহজালাল, হযরত শাহপ্রাণ আউলিয়ার মতো অসংখ্য আউলিয়া, 360 আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশকে। সেই বাংলাদেশে এইভাবে হামলা করে, অলিয়া উলিয়াদের মাজারগুলোকে হামলা করে ভাঙচুর করা হবে, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। এটা আমরা মুসলমান হিসাবে, আমরা সুন্নিয়তের সাধারণ মুসলিম হিসাবে আমরা এটা মেনে নিতে পারি না। বাংলাদেশের সুন্নিয়তে আলেমগণ, সুন্নি সম্প্রদায়ের আলেমগণ আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছে, লং মার্চ ঘোষণা করেছে। বাংলাদেশে কালকে ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নিয়তের আলেম সম্প্রদায় যুক্ত হবে। আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা
লং মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফ ঘোষণা করুন এবং মুর্শিদপুরের দিকে সারা বাংলাদেশ থেকে সকল জায়গা থেকে আপনারা সেখানে চলে আসুন। আর সেখানে যদি কোনো বাধা দেওয়া হয়, সেই লং মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফে যদি কোনো বাধা দেওয়া হয়, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো পায়তারা করা হয়, তাহলে আপনারা সকলে প্রস্তুতি নিয়ে রাখুন। আপনারা সকলে প্রস্তুত থাকবেন, লং মার্চ টু যমুনা ঘোষণা করবেন। সাথে সাথে তাৎক্ষণিকভাবে কালকে যদি আগামীকালকে লং মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফে যদি কোনো হামলা করা হয়, লং মার্চ টু মুর্শিদপুর দরবার শরীফে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, কোনো আলেম সম্প্রদায়ের উপরে, কোনো সুফিবাদের কোনো লোকের উপরে, কোনো সুফি সম্প্রদায়ের উপরে, আল্লাহর ওলিয়া উলিয়াগণের উপরে যদি কোনো হামলা করা হয় বা কোনো বাধা সৃষ্টি করা হয়, আপনারা সাথে সাথে লং মার্চ টু যমুনা ঘোষণা করবেন। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষ আপনাদের সেই লং মার্চ টু যমুনাতে অংশগ্রহণ করবে। তাই আমি বলবো, সবাইকে বলবো, বাংলাদেশের মানুষকে বলবো, এই আহ্বানটি আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে দেন। আনাচে গানাচে প্রত্যেকের জায়গা থেকে, ফেসবুক থেকে সবাই এই আন্দোলনের বার্তাটি ছড়িয়ে দিন। আগামীকালকে সকাল 10টায় ময়মনসিংহ শম্ভুগঞ্জ মোড়ে বাংলাদেশের সকল সুন্নিয়তের আলেমগণ অবস্থান নেবেন। সেখান থেকে মুর্শিদপুর দরবার শরীফে লং মার্চ যাবে। এটা হচ্ছে কর্মসূচি। আর সেই কর্মসূচিতে যদি কোনো বাধা প্রদান করা হয়, তাহলে সারা বাংলাদেশের আলেম সমাজ, সারা বাংলাদেশের সুন্নিয়তের আলেমগণ, সুফিবাদের আলেমগণ এবং সুফি সম্প্রদায়ের সারা মানুষ, বাউল সম্প্রদায়গণ লং মার্চ টু যমুনা ঘোষণা করবেন। সেই লং মার্চ টু যমুনাতে ইনশাল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইনশাল্লাহ আপনাদের সাথে একাত্মতা পোষণ করবে। ইনশাল্লাহ আমরা সেই আন্দোলনে আপনাদের সাথে থাকব। বাংলাদেশ হচ্ছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই বাংলাদেশে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ থাকবে, হিন্দুরা থাকবে, বৌদ্ধরা থাকবে, খ্রিস্টান থাকবে, সকল সম্প্রদায়ের মানুষ থাকবে, সুন্নিয়তের আলেমরা থাকবে, সুফিবাদের আলেমরা থাকবে, সুফিবাদের লোকজন থাকবে, সবাই থাকবে। এই বাংলাদেশকে আমরা গৃহযুদ্ধের দিকে নিতে দিব না। বাংলাদেশটাকে কিন্তু টেকনিক্যালি বাংলাদেশটাকে কিন্তু গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের সমস্ত মানুষ আজকে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে বসবাস করছে। এভাবে ওলিয়া উলিয়াদের মাজার ভাঙচুর, এভাবে ওলিয়া উলিয়াদের উপরে হামলা। আপনারা তো দেখলেন, এখানে কিন্তু অনেক কথাই হচ্ছে এইসব বিষয় নিয়ে, বিএনপির সিদ্ধান্তগুলো নিয়ে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, অনেক নেতাকর্মীরাও কিন্তু অনেক বক্তব্য দিচ্ছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই। এইসব দেখে আপনাদের কি মন্তব্য এবং আপনাদের কি আপনাদের ধারণা কি, এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।